কাঁদবি, রঘু ঘরে বসে বসে তার ডবল কাঁদবে। আমরা দুই ভাই বোন মিলে তোর জীবনটাকে নরক করে দেবো, নরক। আর আজ থেকে এই ঘরটা তোর কাছে একটা অগ্নিকুণ্ড হয়ে দাঁড়াবে। অগ্নিকুণ্ড, সেই অগ্নিকুণ্ডে আহুতি হবে তুই। আমরা দেখবো তোর আত্মা কেমন করে মৃত্যুবরণ করছে। কেন কেন তোমরা আমাকে নরক যন্ত্রণা দিচ্ছ? আরে আর কত শাস্তি দিলে তোমাদের মনে শান্তি হবে বলতে পারো? গলায় কুকুরের বেল বেঁধে শেকলের সাথে খুঁটিতে বেঁধে রেখেছো, দুবেলা দুমুঠো ঠিক মতো খেতেও দাও না। তার বদলে তোমাদের উচ্ছিষ্ট এঁটো কাটা জোটে খিদের জ্বালা সহ্য করতে না পেরে তোমাদের কাছে দুটো শুকনো রুটি চাইলে তোমরা আমাকে বেল দিয়ে মারছো। আর সইতে পারি না, আর সইতে পারি না। আরে আমি অত রক্ত মাংসের মানুষ। কি বললি শালি? মানুষ শালি? আর কত কষ্ট সহ্য করব, আর কত কষ্ট সহ্য করব। রঙিলা শালি, ফুল রঙিলা শালি। এই তো সবে ট্রেলার দেখালাম রে, এখনো পুরো ফিল্ম বাকি। না তোকে মা হওয়ার সুযোগ দেবো, না ভালো স্ত্রীর মান্যতা দেবো। আর কখনো তুই কারো ভালো বোন হতে পারবি না। নারী জন্মের সার্থকতা হবে তোর অলিক স্বপ্ন। প্রতি মুহূর্তে তুই তোর ভাগ্যকে ঘৃণা করবি আর ভাববি তুই এই পৃথিবীতে ভগবানের একটা অভিশাপ। কিরে ভয় পেলি? আয়, তোর জিভ দিয়ে চেটে চেটে আমার জুতোটাকে পরিষ্কার কর বলছি। আমি পারবো না, পারবো না, পারবো না। মুশকিল কর। এবার এটা পরিষ্কার কর। চল চল, এবার তোকে কুত্তা আসতে কোলে বেঁধে রাখি। তোমরা আমাকে বেঁধে দাও, আমার বিজন করো। অলি ফুল রঙিলা, আজ তোকে আমি কুত্তা সাজাবে। কুত্তা আমি কি ক্ষতি করেছি? বলো তোমাদের কি ক্ষতি করেছি? বাবা না, ওকে বেঁধে ফেল। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি কি ক্ষতি করেছি বলো? তোমার কি ক্ষতি করেছি? হাত জোড় করে তোমার কাছে অনুরোধ করছি, আমাকে ছেড়ে দাও। কুত্তা সাজ, কুত্তা সাজ বলছি। আই সরি বাবা চল। আই ভাই সালি জসাদ বাবা চল। জরুরি কাজ ছিল স্যার। আরে সরি স্যার, এসব আমি কি শুনছি? তুমি নাকি আমার ছেলে প্রকাশকে অ্যারেস্ট করতে এসেছো? আরে সামান্য একজন ইন্সপেক্টর হয়ে তুমি হোম মিনিস্টারের ছেলেকে ধরতে এসেছো। আমাকে ক্ষমা করবেন স্যার, এছাড়া আমার কাছে কোনো উপায় নেই।
উপায় বের করো, উপায় বের করো। কি আগে করছো? না মানে আমি নার্ভাস হয়ে যাচ্ছি স্যার। আমি কি করে প্রকাশ বাবুকে অ্যারেস্ট করবো? আমার কথা শুনুন স্যার, আমার কথা শুনুন। তারপর আপনার যা করার আপনি করবেন। আপনি আমাকে সাসপেন্ড করবেন বা তেপান্তরে পাঠিয়ে দেবেন, এটা পরে চিন্তা করবেন। তার আগে আমার কথাটা শুনুন। যা বলা তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। বলছি স্যার, বলছি। মহিলা কমিশনের স্ট্রং প্রেসার স্যার। এই যে গীতা কখন এসে মহিলা কমিশনে কমপ্লেন করে গেছে, আর ওদিকে ডিজি বারবার আমাকে মেটারটা মিটিয়ে নিতে নির্দেশ দিয়েছেন। আপনি তো জানেন স্যার, ডিজি ডাইরেক্ট কন্ট্রোল বাই মুখ্যমন্ত্রী। কি বলছো তুমি? প্রকাশ বাবুকে অ্যারেস্ট না করলে কামদুনি সন্দেশ খালির মতো কেলেঙ্কারি হয়ে যাবে স্যার। আরে আসল ম্যাটারটা কি বলো? বলছি স্যার, বলছি। প্রকাশ বাবুকে অ্যারেস্ট করার পর আপনি একটা প্রেস মিটিং রাখবেন। নিশ্চয় বলবেন রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনি নিজের ছেলেকে থানায় আত্মসমর্পণ করাচ্ছেন, কারণ আপনি নারী জাতিকে ভীষণ সম্মান করেন। নারী জাতির অসম্মান আপনি একদম সহ্য করতে পারেন না। তাই নিজের ছেলে অভিযোগ শুনে আপনি একদিনও অপেক্ষা না করে নিজের ছেলেকে থানায় আত্মসমর্পণ করাচ্ছেন। তুমি কি ভাঙটাং খেয়ে এখানে এসেছো? আপনি তো জানেন স্যার, এই অধম আপনার বিশ্বস্ত সার্ভেন্ট। কি বলতে চাইছো তুমি? বলছি আপনি একটা প্রেস মিটিং দেখে আপনার স্বচ্ছ ভাবমূর্তি জনসাধারণকে দেখাবেন। তাতে আপনি মুখ্যমন্ত্রী গুণ নজরে থাকবেন। সামনে ইলেকশন স্যার, নাহলে টিকিট পাবেন না। আপনি 2-4 জন গুন্ডাকে সাক্ষী করে আমার কাছে পাঠিয়ে দেবেন। প্রকাশের জন্য সাক্ষী, তারপর আমার গুন্ডারা কোর্টে সাক্ষী দেবে প্রকাশ নির্দোষ। না। আরে না, নয় তো কি বলবে, কি বলবে? হোম মিনিস্টারের ছেলে রাস্তার পাগলিকে একটা রেপ করেছে। ওই কে আছে আমার বন্ধকটা নিয়ে আয়। গুলি করে শালার মাথার খলিটা আমি উড়িয়ে দেব। আমার কথা শুনুন স্যার, আমার কথাটা শুনেছ? আমি তোমাকে 2 মিনিট সময় দিলাম। 2 মিনিট। যা বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। বলছি আপনার 2-4 জন গুন্ডা কোর্টে সাক্ষী দেবে যে প্রকাশ বাবু পাগলিকে রেপ করেছে। সুনিশ্চয় কিছুদিন কোর্টে ট্রায়াল চলবে। জজ সাহেব তারিখের পর তারিখ দেবেন, তারপর তারা আবার কোর্টে সাক্ষী দেবে। অন স্পট প্রকাশ বাবুকে দেখেনি এবং রেপ করেনি, থানায় ধমক দিয়ে ভয় দেখিয়ে প্রকাশ বাবু নামে সাক্ষী দিতে বাধ্য করেছে। ঠিক ঠিক। এমনি হলে তো প্রকাশ নির্দোষে খালাস হয়ে যাবে। কিন্তু অফিসার, ওর বন্ধুরা যদি কোর্টে গিয়ে সব সত্যি কথাগুলো বলে দেয়, তারপরে দায়িত্ব আমার স্যার। শুনেছেন? প্রকাশ বাবুকে ডাকুন। প্রকাশ, এই প্রকাশ, চল প্রকাশ, তুই অফিসারের সঙ্গে যা, তার সঙ্গে কোঅপারেশন করবি, আর দরকার হলে 1 মাস জেলে থাকবি। কোনো কিন্তু নয়। আরে গাধা শোন, জেলে আমি তোর জন্য সমস্ত ব্যবস্থা করে দেব, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখুন অফিসার, ওই রঘুয়ার গীতাকে এমন মার মারবো না, শালা রাস্তার কুকুর এমন মার কোনোদিন খায়নি। ওর কথা পরে চিন্তা করবে ড্যাড, আগে ওই পাগলিটার মরা দরকার। ও মরলে কেসটা আপনা আপনি ডিসমিস হয়ে যাবে। পাগলিটা নিশ্চয়ই মরবে। আপনাদের জন্য আরেকটা খুশির খবর আছে স্যার। কি বলতে চাইছো তুমি? কি তার ভাইয়ার বাবাকে আমি শেরজি নার্সিং হোমে ভর্তি করে দিয়েছি। সাবাস ইন্সপেক্টর, সাবাস। গীতাচার্য, এইবার তোমাকে সপ্তরথী মিলেও ভীমন্নর মতো চক্রগুহে ঘিরে ফেলেছে। পালাবার কোনো পথ নেই, পালিয়ে যাবে কোথায়? এইবার আমি তোমাকে বুঝিয়ে দেব রাজনীতি কাকে বলে। আমাকে আর দেরি করলে চলবে নাই গো, দেরি করলে চলবে নাই। আমাকে যে শহরে যেতে হবে গো, শহরে। আরে শরৎ, এই সাত সকালে লাঠি কম্বল তুমি কোথায় যাচ্ছ? শহরে যাবো গো দিদিমণি, শহরে। আমার বোনটারে কইছে, আমি যে আমার বোনটারে খুব ভালোবাসি গো দিদিমণি। হ্যাঁ গো দিদিমণি, সেদিন বাজারে ওই শালা কুত্তর বাচ্চা আমার বোনের গায়ে হাত দিয়েছিল বলে ওর হাত দুটো আমি কেটে নিয়েছিলাম। বাবা বাবা, মহান কাজ করে ফেলেছো। আর সেই জন্য তো সরকার তোমাকে পদ্মশ্রী বদলে 5 বছর জেল করেছিল। এখনো তোমার ঘুম ভাঙে না? ঘুম ভাঙে নাই গো দিদিমণি, ঘুম ভাঙে নাই। আমার বোনের জন্য আমি সারা জীবন জেল কাটতে রাজি আছি। হ্যাঁ সরোজ, তুমি শুধু তোমার ঠাকুরে বইলো আমি যেন আমার বোনটারে খুঁজে পাই। আমি চললাম গো দিদিমণি, চললাম।
শরৎ, তুমি চলে গেলে রঘুবাবু সম্বন্ধে আমাকে কে বলবে? কেন তিনি গোপদারি রেখে পাগলের মতো গাঁজা খাচ্ছে, রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? সে বলেই তো গোপদারি রেখে পাগলের মতো গাঁজা টানছে গো দিদিমণি। সরোজ, তার জায়গায় অন্য কোনো মানুষ থাকলে এতদিনে কবেই আত্মহত্যা করতো। কি বলছো তুমি? গো দিদিমণি, আজ থেকে 5 বছর আগে যে রঘুবীর রায় মারা গেছে গো দিদিমণি, তার নির্জীব আত্মাটা ওই সজীব শরীরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে গো। আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না গো সরোজ। তার কথা না বোঝাই ভালো, কারণ সে এক এমন করুণ কাহিনীর নায়ক যে কাহিনী খুললে পাথরের চোখ পিটেও জল গড়িয়ে আসবে গো দিদিমণি। আমি শুনতেছি শরৎ, তুমি আমাকে বলো, তুমি আমাকে বলো। তাহলে শুনো, আজ থেকে 5 বছর আগের এক সুপ্ত আগ্নেয়গিরির ঘটনা। যে আগ্নেয়গিরি একদিন আগুন ছড়াইছিল। Now you are under arrest. এটপিকে বলে আর একবার বলো, তোমার কথাটা না আমি ঠিক শুনতে পেলাম না। তোকে অ্যারেস্ট করবো বলে বললাম। ওই! আরে দীনদয়াল শর্মা কি তোর অফিসের পিয়ন হবে? পিয়ন হবি না, পিয়নের জুতোর থেকে আরো হীন হবে। ওই! তুই যার সঙ্গে কথা বলছিস সে একজন মান্যবর বিধায়ক। না, বরং আমি যার সাথে কথা বলছি সেটা জঘন্য অপরাধী। যেই জঙ্গল মরি নিরীহ আদিবাসীদের রক্ত চষে, জোর করে জমি দখল করে, কয়লা পাচার করে, মদের ভাটি চালায়, আর কেউ প্রতিবাদ করতে এলে তাকে গুন্ডা লাগিয়ে মার্ডার করে। আইপিএস অফিসার রঘুবীর রায়, দ্য সুপারিনটেন্ডেন্ট পুলিশ অফ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। রেসপেক্ট দিয়ে কথা বল। এই রঘুবীর রায় তোর ভাড়াটা গুন্ডা নয়। তুই যার সঙ্গে কথা বলছিস সেও জনগণের দ্বারা নির্বাচিত একজন জনপ্রতিনিধি। যে জনপ্রতিনিধি এই সাধারণ মানুষের জন্য জীবন উৎসর্গ করে দেয়, রঘু। এই রঘুর কাছে তারা একটা ভগবান। আর যে জনপ্রতিনিধি ভণ্ড সেদিন সাধারণ মানুষকে ঠকায়, তারা একটা শয়তান। ওই রঘু! আওয়াজ নিচে। ভালো ভালো যাবি নাকি বলে প্রয়োগ করবো? আমাকে অ্যারেস্ট করতে হলে ওয়ারেন্ট দরকার। ওয়ারেন্ট! জানি জানি, আর তাও সঙ্গে করে এনেছি। একজন বিধায়ককে অ্যারেস্ট করতে হলে মুখ্যমন্ত্রী পারমিশন দরকার। পারমিশন! আইনের বই পড়েছি আর তাও সঙ্গে করে এনেছি। এবার বল, ভালো ভালো যাবি নাকি তোর কোমরে দড়ি বেঁধে তোকে দৌড়তে 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 নিয়ে যাবো? এই রঘু, কাজটা কিন্তু একেবারে ঠিক হচ্ছে না। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা পরে দেখা যাবে। আগে থানা চল, 3rd ডিগ্রি ট্রিটমেন্ট করে বুঝিয়ে দেবো আসলে তোর জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল। চল চল শালা, চল চল। আরে এসপি, এর পরিণাম কিন্তু তোকে ভোগ করতে হবে। আরে আমি তো 2 দিন পরে বেল নিয়ে বেরিয়ে আসবো। তারপর তোর কি হবে রে? তোর কি হবে? তুই তো রাজনীতির কিছুই জানিস না। তোর মতো অনেক জান্দ্রেল অফিসারকে না আমি সিধে করে দিয়েছি। তোর তো গাল টিপলে দুধ বেরোবে। তুই জানিস না রে আমি কি জিনিস। জেল থেকে বেরিয়ে এসে আমি তোকে বুঝিয়ে দেব রাজনীতি কি জিনিস। সাথে বলো। এই দেখো না, আমি কখন থেকে রাখি নিয়ে বসে আছি কিন্তু দাদার কোনো পাত্তাই নেই। দূর, ভালো লাগে না। আর দেখো দেখো সাথে
সোনা আমার, ঘুমোবি যা। দাঁড়াও সাথী, ওকে আমি দোলনায় শুয়ে দিয়ে আসি। ঠিক আছে। সাথী, আমার মনে হয় তোমার দাদা আজ আর আসবে না, তাই এসব রাখি টাকি রেখে চলো খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আর তোমার দাদা এলে বলবো শুয়ে পড়ো, কাল সকাল হলে রাখি বাঁধবে। বৌদি, আজ যে রাখি পূর্ণিমা, আজকের দিনে অমন কথা কেউ বলে? এতে আমাদের দোষটা কোথায় বলো তো সাথী? তুমি যাকে রাখি পড়াবে তার তো এখনো কোনো দেখা সাক্ষাৎ নেই। সত্যি বলছি সাথী, আগে জানলে না এই পুলিশকে আমি কিছুতেই বিয়ে করতাম না। বৌদি, তুমি এই কথা বলছো? মা কালী দেবী বলছি, তুমি জানো না সাথী, তোমার দাদার উপর আমার বহুত রাগ। আরে বাবা, আমার দাদা না হয় পুলিশ অফিসার, কিন্তু তোমার দাদাও তো পুলিশ, দুজনে একই নৌকোর মাঝি। ঠিকই তো, কে যে বলেছিল না এদের পুলিশের চাকরি করতে, ভগবান জানে। জানো সাথী, তোমার দাদা যতক্ষণ না বাড়ি ফিরে আমার যে ওকে নিয়ে খুব চিন্তা হয় সাথী। ও বৌদি, তুমি দাদাকে বলো না পুলিশের চাকরিটাই ছেড়ে দিতে, সরকারকে ওকে বেঁধে রেখেছে নাকি। আরে কতবার বলেছি, সে কি আর আমার কথা শোনে? তুমি না হয় রাজার ঘরে দেবে, কিন্তু আমার দাদা অনেক কষ্ট করে লেখাপড়া করেছে সাথী, নিজের স্কলারশিপের টাকায় আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং পাশ করেছে যখন, তখন ইঞ্জিনিয়ার না হয়ে আইপিএস অফিসার হয়েছে কেন? তুমি জানো না সাথী, তোমার দাদাকে বিয়ে করার পর থেকে আমার যে ওকে নিয়ে খুব ভয় হয় সাথী। আমাদের খোকা জন্মানোর পর থেকে আমার যে জীবনের প্রতি লোভটা আরো বেড়ে গেছে সাথী। শুধু মনে হয় আমার বা তোমার দাদা যদি হঠাৎ করে কিছু একটা। ওই দেখো দাদা সরোজ আসছে। বাপ, এ তো পুরো বিষধর সাপ রে ভাই। শোন বোন, আজকে রাখি পূর্ণিমার দিনে দেরিতে আসার জন্য এই দেখ আমি তোর কাছে কাঁধে উঠবোস করছি। এই 1 2 3। দাদা, আমি না বৌদি রাগ করেছে। আরে যা বৌদি রাগ ভাগাবি যা। দাঁড়া, সব ঠিক হয়ে যাবে, দাঁড়া। যা বলছি যা। হে মা ভবতারিণী, হে মা সরস্বতী, ও রাগটা একটু ভাগিয়ে দাও গো মা। এই দেখো, এই ইউনিফর্মে থেকেও আমি তোমার কাছে কাঁধে উঠবোস করছি। এই 1 2 3। এবার তো একটু শান্ত হয়ে যাবে মা। এই, আমাকে একদম রাগাবে না কিন্তু বলে দিচ্ছি। বাপ রে বাপ, বৌদিমণি একবার রেগে লাল হয়ে গেছে গো। খাদ মা কালে শুধু খড়গোটা ধরিয়ে দেবার অপেক্ষা। এই বুঝলি সরোজ, আমার শ্বশুর মশাই কিন্তু নামটা একদম ঠিক রাখে রে, বুঝলি? কেন এর নাম রাখা দরকার ছিল রানী লক্ষ্মীবাই। দাদা, বৌদি এখন রেগে গেছে, কারুর সঙ্গে কথা বলবে না। তোদের পরিশ্রম বৃথা। এই সরোজ, আরে কি সব বলে রে, মানে এতক্ষণ কান ধরে বসলাম, সবটাই বৃথা। কি স্ত্রী আবার স্বামীর কথা শুনবে না? দাঁড়া, দেখাচ্ছি মজা। সুন্দরী গো, দোহাই মান করো না। সুন্দরী গো, দোহাই মান করো না। আজ নিশীথে কাছে থাকো না, বলো না। সুন্দরী গো, দোহাই মান করো না। সুন্দরী গো, দোহাই মান করো না। সুন্দরী গো, দোহাই রঘু মান করো না। বাবা, মান অভিমানের পালা শেষ। এবার নাও গো, তাড়াতাড়ি রাখি বাঁধার কাজটা শুরু করে দাও। এই মিঠাই আছে তো নাকি? ভাই সাথে মোর কত না নেই, ভুলে যাওয়ার কোনো কারণ। ভাই সাথে মোর কত না নেই, ভুলে যাওয়ার কোনো কারণ। তোর মনে কবু দেব না কোনো ক্ষোভ, তোর মনে কবু দেব না কোনো ক্ষোভ। আশাবো তোকে সারা জীবন। রাখবে মা।
পর্ব শেষ হলো, এবার বলবো আজকে দিনে তোর কি চাই? বলো বলো। আমি চাইলাম আর তুই দিয়ে দিলি। আজ তুই যা চাইবি তোকে আমি হৃদয় ভরে দেবো। ঠিক বলছি একদম। দাদা, ঘরের ভেতরে টেবিলের ড্রয়ারের মধ্যে রাখা একটা হলুদ খাম আছে। আচ্ছা। ওটা দিলেই আমার রাখির পাওনা পাওয়া হয়ে যাবে। আচ্ছা সোনা বোন আমার, এই সরোজ, আরে তাড়াতাড়ি যা বনে জোর হলুদ খামটা নিয়ে আয়। করে আসছে বাবা। আচ্ছা সাথী, ওই হলুদ খামের মধ্যে কি আছে? সার্টিফিকেট। সার্টিফিকেট? এই সাথী, কিসের সার্টিফিকেট? ম্যারেজ সার্টিফিকেট। রঙিল সলে ফুল রঙিল, সাথীর সঙ্গে আমার ম্যারেজ সার্টিফিকেট। দীনদয়াল আর প্রকাশ রচনা করেছিল এক গভীর ষড়যন্ত্রে, আর সেই জন্য সাথীকে ভুলিয়ে ভালিয়ে ভালোবাসার জালে ফাঁসিয়ে প্রকাশ তাকে বিয়ে করেছিল কোর্টে। ডোনা আর প্রকাশ মিলে রঘুর উপর প্রতিশোধ নেবার প্রথম ধাপ। রঘু IIT-তে ভর্তি হলে ডোনাও সেখানে ভর্তি হয়। দুজনের মধ্যে পরিচয় হয়, পরিচয় বদলালো এক নিবিড় সম্পর্কে। আর ডোনা ধীরে ধীরে একতরফা রঘুকে ভালোবেসে ফেললো, আর রঘু ডোনার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে সুমি দিদিমণিকে বিয়ে করলে শুরু হয় এক মহাসংঘাত। দাদা, তোকে না জানিয়ে বিয়ে করে আমি ভীষণ ভুল করে ফেলেছি রে। প্রকাশকে আমার জীবনে থেকে অনেক অনেক বেশি ভালোবাসি। প্রকাশের বাবা আমাদের এই বিয়েটা মেনে নেবে না বলে প্রকাশ আমাকে বলেছিল চলো আমরা লুকিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করে ফেলি। তোর অনুমতি না নিয়ে তোর মনে দুঃখ দিয়ে বিয়ে করে আমি ভীষণ ভুল করে ফেলেছি রে দাদা। তুই আমাকে ক্ষমা করে দে রে দাদা, ক্ষমা করে দে, ক্ষমা করে দে। আরে এই পাগলি, এই সোনা বোনটি আমার, এদের পথের চক্রান্ত জালটা তুই তুই কেমন করে বুঝতে পারলি না রে সাথী? কেমন করে বুঝতে পারলি না? এরা এরা আমাদের ভাই বোনকে এমন ভাবে ফাঁসি দিয়েছে যে সারাটা জীবন চেষ্টা করলে আমরা এই চক্রান্ত জাল থেকে কোনোদিন বেরোতে পারবো না রে সাথী। সারাটা জীবন শুধু চটপট চটপট করে মরতে হবে রে সাথী, চটপট চটপট করে মরতে হবে। আরে সে ছোট্টবেলা থেকে তুই তো সব কাজ আমায় জিজ্ঞেস করতিস, তাহলে আজ তুই কি করলি রে সাথী? আজ তুই কি করলি? রঙিল সলে ফুল রঙিল। দেখুন আপনি অযথা আমার স্ত্রীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। স্ত্রী? আমি মানছি আপনার স্ত্রী। আজ রাখি বন্ধনে দিলে এই রাখি দড়িটা যে এতটা দুর্বল হয়ে যাবে সেটা আমি হাতে রাতে প্রমাণ পেয়ে গেলাম। আজ আমার মতো এই সমাজে সব দাদার এই ধোকা খাবে যেদিন তার বোনের স্বামীর সামনে এই নিজে দাদা অসহায় বোধ মনে করবে, অসহায় বোধ মনে করবে। না দাদা না, আমাকে তুমি অমন করে কাঁদিও না দাদা, অমন করে কাঁদিও না। আরে কে কাকে কাঁদালো? তুই আমাকে কাঁদালি না আমি তোকে কাঁদালাম? বল না, চুপ করে আছিস কেন? কে কাকে কাঁদালো? তুই আমাকে কাঁদালি না আমি তোকে? আমাকে তুমি ক্ষমা করে দাও দাদা, ক্ষমা করে দাও। কাঁদ সাথী, কাঁদ, আরো জোরে জোরে কাঁদ রে সাথী, আরো মন খুলে কাঁদ, তুই আরো জোরে জোরে কাঁদ সাথী, আরো জোরে। আজ আমরা ভাই বোন এমন কান্না কাঁদবো এই স্বয়ং ভগবান আমাদের কান্না দেখে সহ্য করতে পারবে না রে সাথী, কোনদিন সহ্য করতে পারবে না রে সাথী, কোনদিন সহ্য করতে পারবে। শোন প্রকাশ শর্মা, আমার বোনকে বিয়ে করার পেছনে তোর আর তোর বাস্টার বাপের যে ষড়যন্ত্র আছে সেটা আমি ভালো করে জানি, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখ, আজ আমার বোন তোর মিথ্যে প্রেমের জালে ফেঁসে গেছে। আমি যদি তাকে বলি তোকে ডিভোর্স দিতে, সে আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে, কেননা সে তোর মিথ্যে ভালোবাসাটাকে সত্যি বলে ভেবে নিয়েছে। কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখ, যেদিন তুই আমার বোনের চোখের জলের কারণ হবি সেদিন কিন্তু তুই কাঁদবি।
আর তোকে কাঁদাবো আমি। যা সাথী, যত তাড়াতাড়ি পারিস তুই স্বামীকে রেখে থেকে চলে যা, চলে যা আমার সামনে থেকে, চলে যা সাথী, তুই এক্ষুনি চলে যা, যা আমার সামনে থেকে চলে যা তুই। সাথী, 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 কোথায় রে তুই? সাথী, আমি যে তোকে খুব ভালোবাসি রে বোন, আমি যে তোকে খুব ভালোবাসি রে সাথী, আমি যে তোকে খুব ভালোবাসি। সাথী, একবার একবার শুধু আমার কাছে ফিরে আয়, তুই শুধু একবার আমার কাছে ফিরে আয়, আমি তোকে ধোয়াতে বুকের মাঝে আগলে রাখবো রে সাথী। এই সাথী, আমি যে তোকে খুব ভালোবাসি রে বোন, আমি যে তোকে খুব ভালোবাসি রে সাথী, আমি যে তোকে প্লিজ প্লিজ সুমি, আমার ছেড়ে দাও সুমি, আমাকে একা থাকতে দাও সুমি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি, ছেড়ে দাও সুমি, ছাড়ো আমাকে একা মন খুলে থাকতে দাও সুমি, একা মন খুলে কাঁদতে দাও আমায়, ছেড়ে দাও সুমি, ছাড়ো সুমি, প্লিজ ছাড়ো সুমি, ছাড়ো সুমি, সুমি, ইউ রাস্কেল! রঘু, এই রঘু, এই ঘরে কেউ নেই রঘু, শুধু তুমি আর আমি। আমার অতৃপ্ত আত্মাকে তুমি তৃপ্তি দান করো রঘু, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার তৃপ্তি হয়ে গেলে আমি তোমাকে ছেড়ে দেবো, আর তা না হলে তুমি মরে গেলেও তোমার সব দেহকে আমি ক্ষমা করবো না। ও নো 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 নো, প্লিজ আগুনে আমাকে পুড়িয়ে ছাই করো রঘু, পুড়িয়ে ছাই করো দাও। কিসমি, ওই শয়তানি, তুই কাটনা পাথরে তৈরি দিবে, তোকে এত অপমান করে পরেও তোর গায়ে একটু ছাকা লাগছে না? বল, একটু ছাকা লাগছে না? আমি ছিটিয়ে চলেছি মুঠো মুঠো লবণ। গেট আউট, আই সে ইউ গেট আউট। যাবো, এসেছি তখন নিশ্চয় যাবো, কিন্তু আজ থেকে তোর মনের চিতা আমাদের বাড়িতে প্রতিনিয়ত জ্বলবে, প্রতিনিয়ত। ডোনা, বাই ডার্লিং। বাবা, ওদিকে সাথী প্রকাশের ঘরে অকথ্য অত্যাচার ও নির্যাতন সয়ে চলেছিল। এদিকে রঘু তার বোনের দুর্দশার কথা ভেবে দিনে দিনে ভেঙে পড়েছিল, তাতেও ডোনার রাগ মেটেনি। তাই সে একদিন
বলো না, বলো না তোমরা কি কেউ দেখেছো আমার খোকাকে? বলো না তোমরা কি কেউ দেখেছো আমার খোকাকে? খোকা! না 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 না, আগে আমাকে আমার বাড়ির মেন গেটটা বন্ধ করতে হবে এখনই। কে কে এত রাতে আমার ঘরে ঢুকে বসে আছিস? বল কে তুই? কে তুই? তোর তুই তোর খোকাকে করছিস? আমি আমার খোকাকে করছি। তুই জানিস আমার খোকা কোথায়? বললা তুই জানিস আমার খোকা কোথায়? ও বুঝতে পেরেছি, এবার আমি বুঝতে পেরেছি। এখান থেকে আমার খোকাকে তাহলে তুই নিয়ে গেছিস। ভালোই ভালোই বলছি, ভালোই ভালোই বলছি, বল আমার খোকা কোথায়? বল আমার খোকা কোথায়? এই নে তোর খোকার কাটো। আমার খোকার কিছুতেই হতে পারে না, অসম্ভব। আমার খোকার হাত নয়, কিছুতেই হতে পারে না, কিছুতেই না। ঈশ্বর, তোমার কি লীলা ঈশ্বর? আমার খোকা, তুই কি করলি? আমার খোকাকে তুই মেরে দিয়েছিস। এই ধারালো ছুরিটা দিয়ে তোর খোকার পাটা কেটে কুত্তার মুখে ফেলে দিয়েছি। তারপর পিস পিস করে ওই কুকুরগুলোর মুখে ফেলে দিয়েছিল। আর প্রমাণের জন্য তোর ছেলে গুলগুলু হাতটা নিয়ে এসেছিল। তুই নারী নাকি নাগিনী? আমি পিসাচিনি রে, পিসাচিনি। তাকে দেখ, তোর ছেলে কিছু রক্ত আমিও খেয়ে ফেলেছি। তাকে দেখ, তোর ছেলে রক্তে কেমন জিভটা লাল হয়েছে। তাকে দেখ, তোর ছেলে রক্তে কেমন। আরে শয়তানি, তুই আমার কাছ থেকে আমার খোকাকে কেড়ে নিয়ে গেছিস না? আজ এই হাত দিয়ে আমি তোকে শেষ করে ফেলবো। শয়তানি, হাট! তুই আমাকে মারবি? তোর এত বড় সাহস? আমাকে? ছেলের কাছে পাঠিয়ে দেবো রে। আরে কে আছিস? মশালটা দিয়ে দাও, মশাল। চল মেয়েটাকে গাছে ঝুলিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দি। বৌদিমণি কোথায় গেল? একটু আগে যে বৌদিমণি আমাকে চিৎকার করে ডাকছিল, বৌদিমণি, ওরা আমার বৌদিমণিকে মেরে পুড়িয়ে দিচ্ছে। আমি আসছে গো বৌদিমণি, আমি আসছে। সরোজ, সরোজ, এ সরোজ। দাদা বাবু, ওরা আমার বৌদিমণিকে মেরে পুড়িয়ে দিয়েছে গো। দাদা বাবু, দেখো গো,
আমাদের আমাদের খোকন সোনার কাইটা না না এ হতে পারে না, এ হতে পারে না। আমি জানি তুমি ভগবান নও, তুমি পাথরের মূর্তি, না আছে তোমার জীবন, না আছে তোমার বিচার করার ক্ষমতা। আমি জানি তুমি মিথ্যে, তোমার জীবন মিথ্যে, তোমার লীলা খেলা সব মিথ্যে, তুমি মিথ্যে, তুমি মিথ্যে ঈশ্বর, তুমি যে মিথ্যে মিথ্যে মিথ্যে। দাদা বাবু সেদিন আমার চোখের সামনে বৌদিমণির দেহটা পুরো ছাই হয়ে গেল গো দিদিমণি। আর আর ওই শয়তান দিনদয়াল শর্মা চক্রান্ত করে ক্রাইম ব্রাঞ্চকে ঘুষ দিয়ে রঘুকে শ্রীপুত্র খুনের অপরাধে জেলে পাঠিয়ে দিল গো। আর আর সেদিন থেকেই মরে গেল রঘুবীর রায়। আর কতদিন এই অন্যায় অত্যাচার চলবে তুমি বলতে পারো দিদিমণি? এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দেশের সমস্ত মানুষকে একদিন প্রতিবাদে গর্জে উঠতে হবে গো। আর সে প্রতিবাদের মধ্য দিয়েই তো আসবে পরিবর্তন। আর সে পরিবর্তন আনতে হবে তোমাকে গো দিদিমণি, তোমাকে। হ্যাঁ গো দিদিমণি, তোমার হাত ধরেই উঠবে নতুন দিনের নতুন সূর্য। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলো উঠবে ভোরে, জীর্ণ মতবাচ্ছব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলো উঠবে ভোরে, জীর্ণ মতবাচ্ছব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। এই তুমি আমাকে কি কথা শোনালে সরোজ? রঘুবাবু এত নিপীড়ন সহ্য করে সবারই বেঁচে আছেন। এত পাপ কি তোমার চোখে পড়ে না ঠাকুর? এত পাপ কি তোমার চোখে পড়ে? এ কি ম্যাডাম একা একা দাঁড়িয়ে কার সাথে গল্প করছেন? ভাগ্যের সঙ্গে। ম্যাডাম ভাগ্যের সঙ্গে রঘুবাবু? ম্যাডাম জানেন রঘুবাবু, আপনার আমার পথই যে একই। আপনি সবারই নিঃস্বর, আমি সব থাকতে নিঃস্বর। হে রঘুবাবু, আপনাকে নতুন করে বাঁচতে হবে, অতীতকে ভুলে নতুন জীবনে ফিরতে হবে। না না ম্যাডাম না, আমি পারবো না ম্যাডাম, আমি পারবো না, পারবো না, পারবো না। পারতে আপনাকে হবে রঘুবাবু, পারতে আপনাকে হবে। কারণ 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 আমি যে আমার মনির অজান্তে কখন আপনাকে ভালোবেসে ফেলেছি। না না ম্যাডাম না, এই ভালোবাসা, এই ভালোবাসা শব্দটা শুনে আমার কেমন চলে ভয় করে ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, কারণ ওরা আবার আপনার করে ক্ষতি করে দেবে না তো ম্যাডাম? না গো না, আমার কিচ্ছু হবে না, তোমার ভালোবাসা আছে। আর আচ্ছা, আমার বাবা মায়ের আশীর্বাদ, তুমি শুধু সারাটা জীবন আমাকে এইভাবে আগলে রেখো। রাখবো ম্যাডাম, সারাটা জীবন এভাবে হৃদয়ের মাঝে আগলে রাখবো ম্যাডাম। রঘু
शहर से लेकर गांव तक, धूप से लेकर छाँव तक, शहर से लेकर गांव तक, धूप से लेकर छाँव तक, सर से लेकर पाँव तक, दिल की सभी वफाओं तक, मुझे प्यार करो, हो मुझे प्यार करो, हो मुझे प्यार करो, हो मुझे प्यार करो। कौन रखेगा यार, कुछ शादी से पहले, कुछ शादी से बाद। हो सुबह से लेकर शाम तक, शाम से लेकर रात तक, रात से लेकर सुबह तक, सुबह से फिर शाम तक, मुझे प्यार करो, हो मुझे प्यार करो, हो मुझे प्यार करो, हो मुझे प्यार करो। এ তো আমার মায়ের কণ্ঠস্বর, তাহলে কি আমার মা এই নার্সিং হোমে এসেছে? মা মা তুমি এখানে কি করে এলে? তুই যে অটো করে তোর বাবাকে এখানে এনেছিলি, আমি খুঁজে খুঁজে সেই অটোওয়ালাকে নিয়েই এখানে এসেছি। জানো কি তুমি কি তুমি এসেছো? ওগো ওগো তুমি ভালো আছো তো? তোমার শরীর কেমন আছে? জানো কি এই বয়সে স্বামী স্ত্রী আলাদা থাকলে কেউ কি ভালো থাকতে পারে? না 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 না, আমি আর এখানে থাকবো না। তুমি আমাকে বাড়ি নিয়ে চলো, তোমার সেবা যত্ন পেলে আমি সুস্থ হয়ে যাব। আর আমার ওষুধ লাগবে না, ওষুধ লাগবে না, ওষুধ লাগবে না। না মা, ডাক্তার বাবু বাবাকে আরো বেশ কিছুদিন অবজারভেশনে রাখতে বলেছে। আচ্ছা তুমি ওই ছেলে মানুষই করলে তোমার রোগ কি করে ভালো হবে বলো তো? তুমি বাবার কথা একদম চিন্তা করো না মা, বাবার ব্যাপারটা আমি বুঝে নেব। আচ্ছা মা, তুমি কেঁদে কেঁদে এই নার্সিং হোমে এসেছো কেন? কি হয়েছে? আমি পাইনি অতনু, আমি তাকে খুঁজে পাইনি। কাকে কাকে খুঁজে পাওনি? দুদিন হলো খুঁজে খুঁজে আমি হয়রান হয়ে গেলাম, কিন্তু আমার অভিকে আমি কোথাও খুঁজে পেলাম না। জানো কি তুমি কি বলছো? জানো কি দুদিন ধরে সে খুব বায়না করছিল গীতাকে খুঁজতে সে শহরে যাবে। আমি তার উপর খুব বিরক্ত হলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে সে আমার কাছে শুয়েছিল, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি কি আমার অভি আর ঘরের ভেতর নেই।
আমার মনে হয় আমার অভি গীতাকে খুঁজতেই এই কলকাতা শহরে এসেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, সেই কলকাতাতেই এসেছে। আচ্ছা, এত বড় কলকাতা শহরে আমরা আমাদের ছেলেকে খুঁজে পাবো তো? নিশ্চয়ই পাবো। আচ্ছা মা, তুমি কাঁদলে কি আমরা আমার দাদাকে পেয়ে যাব? তুমি একটু ধৈর্য ধরো। কি করে ধৈর্য ধরবো? আমার মনে হাবাগোবা ছেলেটা, তার মাথায় বুদ্ধি শুদ্ধি কিছুই নেই। কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, একমাত্র ওই ভগবানই জানে। বাবা, মা তোমার পাশে থাকলো, আমি দাদাকে খুঁজতে যাচ্ছি। আমি থানায় গিয়ে প্রথমে একটা মিসিং ডায়েরি করব, তারপর পুরো শহরটা আমি দাদাকে খুঁজে দেখবো। আমি আসছি। দাঁড়া, আমিও তোর সঙ্গে যাব বাবা। আচ্ছা মা, সবাই চলে গেলে বাবার পাশে কে থাকবে? তুমি বাবার পাশে থাকো, আমি আসছি। আমি আসছি মা, আমি আসছি। আমরা আমাদের ছেলেকে খুঁজে পাবো তো? পাবো, নিশ্চয়ই পাবো। তুমি ভগবানকে ডাকো, তিনি তোমার ডাক শুনতে পাবেন, আমাদের ছেলেকে আমাদের কোলে ফিরিয়ে দেবে। তুমি দেখবে ওই হাবাগোবা ছেলেটা একদিন এই বুড়ো বুড়ির জীবনটাকে নিয়েই ছাড়বে। ওই সালে গীতা আচার্য নামটা আমার পেছনে ছায়ার মতো ঘুরছে। ওই শালিকে আমি এমন শিক্ষা দেবো, এই প্রকাশ নামটা শুনলে আতঙ্কে শিউরে উঠবে। বাবু বাড়িতে আছেন গো, দীনদয়াল বাবু। কোথায় যাচ্ছিস? আগে আমি একটু ভিতরে যাবো গো বাবু। ভেতরে যাবি মানে? জানিস না এটা মন্ত্রীর বাড়ি? এই মন্ত্রী মশাইয়ের সঙ্গে আমি দেখা করবার জন্য আসছি গো বাবু। আরে এই প্রকাশ, এত রাত্রে চিৎকার করছিস কেন? ড্যাড, এই জঙ্গলি পশুটা ভেতরে ঢুকে আসতে চাই। কে তুই? আমি সরোজ গো বাবু, সরোজ বলবো, সেই জঙ্গল মহল থেকে আসছি। প্রণাম গো বাবু। আরে থাক থাক থাক, এই সরোজ, এখানে কি দরকার? আমার বোনটাকে খুঁজতে আসছি গো বাবু। ওই জেল থেকে সারা পাওয়ার পর গায়ের মোড়ল্লা বললো আমার বোন নাকি আপনার কাছে কাজ করতে আসছে। তাই তো আমি হন্ডা হয়ে ছুটে আসছি গো, আমার বোনটার সঙ্গে দেখা করতে চাই। এই তোর বোনের সঙ্গে দেখা করবি? হ্যাঁ গো বাবু, বোনটার জন্য না মনটা আমার বড় ব্যাকুল হয়েছে গো। আরে শোন সরোজ, তোর বোনকে যে ধরে রেখেছে আমি তাকে দেখিয়ে দিলে তুই তাকে কি করবি? কেটে দিব, একেবারে কুচি কুচি করে দিব। এটা ভেতরে রাখ। আমার বোনের জন্য আমি আপনাকেও মেরে দিতে পারে। সরোজ, আমাকে মারার দরকার নেই। আরে বাবা শোন, তোর বোনকে যে ধরে রেখেছে আমি তার ঠিকানা দিলে তুই তাকে মারতে পারবি? আলবাত পারবে, তার একটা ঠিকানা আমাকে দিন না গো বাবু। তাহলে শোন, আজ রাত্রে তুই ক্যাপিটাল নার্সিং হোমে যাবি। ক্যাপিটাল নার্সিং হোম? ক্যাপিটাল নার্সিং হোম, কোনো চিন্তা করিস না, আমি নিজে গিয়ে তোকে সেখানে ছেড়ে দেবো। তারপর দেখবি 103 নম্বর বেডে একটা পেশেন্ট শুয়ে আছে, তুই তাকে গিয়ে একবারে মেরে দিবি। মেরে দিব হুজুর। আরে ওই সরোজ, তোকে তো ধরে আনতে বললে তুই মেরে ফেলবি। শোন, তোর বোনকে যে ধরে রেখেছে তুই তাকে কিভাবে মারবি? কেন আমার এই নেপালাটা বুকে সরোজ, সালা 5-10 মিনিটের মধ্যে একেবারে ক্লাস হয়ে যাবে। এটা মার্ডার বলে প্রমাণ হয়ে যাবে, আপনি ফেঁসে যাবেন। ড্যাড, আমাদের প্রুফ করতে হবে লোকটা আপনা আপনি মরে গেছে। সিবিআই ক্রাইম ব্রাঞ্চ কেউ টের পাবে না, আমাদের সতর্ক হয়ে কাজ করতে হবে। এই সরোজ, এদিকে আয়। হ্যাঁ বাবু। শোন, তুই তাকে এইটা দিয়ে মারবি, কেউ কিচ্ছু কোনোদিন টের পাবে না। এটাতে মরে যাবে হুজুর। এই ইনজেকশন দিয়ে মার্ডার করলে এটা মার্ডার বলে প্রমাণ হয়ে যাবে। ড্যাড ভাই চুপ কর, তোর যে কথা বুদ্ধির দৌড়টা আমার জানা আছে। নির্বোধ কোথাকার, ওরে বোকা, আমাকে দেখ, নিজের বুদ্ধিতে আজ আমি মন্ত্রী হয়েছি রে, মন্ত্রী। হ্যাঁ বাবু। আরে এদিকে আয়। পেশেন্ট যখন চাদর ঢাকা দিয়ে শুয়ে থাকবে তুই তার কাছে চুপি চুপি গিয়ে এই সিরিঞ্জের ছুঁচটা তার শরীরে ঢুকিয়ে দিয়ে পেছনের দিকটা এমনি করে টিপে খালি সিরিঞ্জটা নিয়ে সোজা এখানে চলে আসবে। ব্যাস, এতেই মরে যাবে হুজুর। আরে মানুষের শরীরে যতটুকু বাতাস দরকার তার থেকে বেশি বাতাস ঢুকিয়ে দিলে ব্রেন স্ট্রোক, তাহলে হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে।
এবার আমি বুঝতে পেরেছি গো হুজুর, এবার আমি বুঝতে পেরেছি। শোন সরোজ, তুই সেখান থেকে চলে আসার পর পেশেন্ট কিন্তু মারা যাবে। সাবধান সরোজ, খুব সাবধান। অলি আপনি একদম চিন্তা করবেন না বাবু, ও কাম আমি করে দিব। তবে হ্যাঁ, কাম হয়ে যাওয়ার পর আমাকে কিন্তু আমার বোনের সঙ্গে দেখা করিয়ে দিতে হবে। হ্যাঁ, একটা কথা মনে রাখবি সরোজ, বেড নাম্বার 103 103 103। হ্যাঁ, 103 103 103 103 103 তো 103। আরে খুব মনে থাকবে বাবু, খুব মনে থাকবে। বললে এটা তোমার মাথা নয়, একেবারে কম্পিউটার। গীতাচার্য রেপ কেসের ইনভেস্টিগেশন করে চার্জশিট তৈরি করবে, কোর্টে যাবে। বাট ডোন্ট ওয়ারি, সেই সুযোগ আমরা তোমাকে দেব না। আজ রাতের মধ্যেই ওই পাগলিটা ওপরের টিকিট কাটবে। তারপর আমাদের সব রাস্তা পরিষ্কার, আর আমরা করব বিনতি কাবার। আচ্ছা, খাওয়া দাওয়ার পর বাগানে ঘুরতে তোমার একটু ভালো লাগছে? হ্যাঁ দিদিমণি, এখন আমার একটু ভালো লাগছে। ঠিক আছে, কিন্তু দাঁড়াও। গীতা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকে লাইভ ভিডিও করব, সব মন খুলে বলবে। চলো নাও স্টার্ট। নমস্কার। সবার প্রথমে আমার বাংলাদেশবাসীকে আমার ভূমিষ্ঠ প্রণাম। আমি গীতা আচার্য। আমি একটি সোশ্যাল মিডিয়া পেজ ওপেন করে মনের কথাগুলো বলতে চাই। মহোদয়, আমি গরিব ব্রাহ্মণী করে মেয়ে। ডাক্তার অনেক চেষ্টার পর সেই পাগলিটা সুস্থ হয়ে গেছে। তার সে পাগলামি নেই, সে সম্পূর্ণভাবে সুস্থ। তার কাছে আমি অনুরোধ করবো তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো যেন বলে। প্লিজ। সবাইকে আমার প্রণাম। আমি সুস্থ হওয়ার পর ডাক্তারবাবুর মুখে শুনলাম এই গীতা দিদিমণির জন্য আমি একটা নতুন জীবন পেয়েছি। তাই সে আমার কাছে এক জীবন্ত ভগবান। তাই আপনাদের কিছু বলার আগে আমি একবার তার পায়ের ধুলো মাথায় তুলে নিতে চাই। আমি খুব সাধারণ একটা গরিব ঘরের মেয়ে। ঝাড়গ্রাম জেলার ছোট্ট গ্রামে আমার বাড়ি। আমার নাম সীতা মুর্মু। আমার দাদা সরোজ খুব কষ্ট করে আমায় লেখাপড়া শিখিয়ে গ্র্যাজুয়েট বানিয়েছিল। কিন্তু আমার দাদা ছেলে যাওয়ার পর ওই দিনদয়াল শর্মার কথায় আমি এই শহরে এসে পড়ি। সে বলেছিল আমাকে একটা সরকারি চাকরি পাইয়ে দেবে। কিন্তু এই শহরে আসার পর সে আমায় জোর করে একটা ফ্ল্যাটে গৃহ বন্দী করে রাখে। তারপর আমার দাদাকে জেলের মধ্যে মেরে ফেলার ভয় দেখিয়ে আমাকে জোর করে একটা হোটেলের বার ডান্সার হতে বাধ্য করায়। তারপর হঠাৎ একদিন রাতে লেডিজ এন্ড জেন্টলম্যান, আজ হোটেল ডলফিনের এই রঙিন সন্ধ্যায় আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করতে আসছেন মিস সিতারা।
जो इतनी हंसी है मेरी आँखें मुझसे ये क्या कह रही है तुम आ गए हो यही कैसे आए ये दिल कह रहा है तुम्हें छू के लैला में लैला ऐसे हूँ लैला हर कोई चाहे मुझसे मिलना की আসতে পারি একই আপনি আপনি হঠাৎ এই অসময়ে অসময় এলাম বলে তো তোমার রসে ভরা টৈটম্বর শরীরটাকে ভালো করে দেখতে পেলাম। এখন এখানে আমি একা আছি তাই ভালোই ভালোই বলছি এখান থেকে বেরিয়ে যান সীতা বেরিয়ে যান বলছি আরে বাবা যাবো তো বটেই, তার আগে এই ফাঁকা ঘরে দেহে দেহ লাগিয়ে বসবো, চোখে চোখ রেখে গল্প করবো। অসভ্য ইতর আমি না তোর মেয়ের পাশে ওই সীতা আরে সবাই যদি মাসে পিছি আমি কি থাকবো উপবাসী? আরে এই জানোয়ার তোর বাপ মা কি তোকে এই শিক্ষা দিয়েছে? ওই সীতা যা গালাগালি দিবি আমাকে দে, বাবা মা তুলে গালাগালি দিবি না বলে দিচ্ছি। আরে বাবা মা তুলে গালাগালি দিবি না। ছেড়ে দে ছাড় আমায়। ওই ছেড়ে দিলে এখান থেকে তুই কোথাও পালিয়ে যেতে পারবি না রে। হাতটা ছাড় সীতা ভালোই ভালোই বলছি হাতটা ছাড়। সীতা এই সীতা তুই আমার গালে চড় মারলি। এখন তো শুধু হাতে মেরেছি আর দরকার পড়লে এই জুতো খুলে তোকে মারতে মারতে এখান থেকে তাড়িয়ে দেব। সীতা Get out! I said get out right now! ভালো লাগলো তোর মতো সুন্দরী কোচি মেয়ের হাতে চড় খেতে, না আমার খুব ভালো লাগলো রে। আরে দাঁড়িয়ে আছিস কেন? তোর পায়ের জুতোটা খুলে আমাকে জুতো পেটা কর। মার মার না। আরে মার রে। আমার ভুল হয়ে গেছে এরকম আর কখনো করব না সত্যি বলছি আমার ভুল। এটা তোর দোষ নয় রে, এটা তো মেয়ে জাতির অভ্যাস। আয়না প্রতিনিয়ত সেই শরীরটাকে ছিঁড়ে খেয়েছে এই অসহায় সীতা তার কামনার আগুনে দাও 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 করে চলেছে। তারপর হঠাৎ করে জানতে পারি আমি তার সন্তানের মা। জোর করে আমি তাকে বিয়ে করতে তারপর হঠাৎ একদিন একটা ইনজেকশন নিয়ে এসে আমার শরীরের মধ্যে মুটিয়ে দিল।
দেহটাকে নিয়ে দিন দুয়ার শর্মা নোংরা খেলা খেলেছিল, শেষে তার ছেলেও সেই দেহটাকে নিয়ে নোংরা খেলা খেললো। তাই আপনাদের কাছে আমার হাত জোর করে নিবেদন, প্লিজ আপনারা সবাই এগিয়ে আসুন, এগিয়ে এসে গরিব মেয়েটাকে ন্যায় দান করুন। আসুন আপনারা সবাই, আসুন না, আমরা সবাই মিলে একসঙ্গে গর্জে উঠি। আচ্ছা সীতা, সরোজ আমার ব্যাপারে তো কিছু বলেনি? আমি রঘুরে, দাদা, আমি রঘুবীর রায়। দাদা তুমি, দাদা তুমি এসেছো, দাদা তুমি এসেছো। একদম চোখে জল ফেলিস না। যারা তোর সর্বনাশ করেছে আমি তাদের শেষ থেকে ছাড়বো। ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে, এখন আপনারা আসতে পারেন। ওকে ইনজেকশন দিলে ও বিশ্রাম নেবে। যা বোন যা, চলো গীতা আমরা বাইরে গিয়ে অপেক্ষা করি। না না রঘু বাবু না, আমার কেন জানি মনে হচ্ছে এই লাইভ ভিডিও দেখার পর সীতার কোনো ক্ষতি হতে পারে, দেখেন আমাদের থাকা উচিত। তুমি ঠিক বলেছো গীতা, চলো আমরা বাইরে গিয়ে ওয়েট করি, চলো। তুমি শুয়ে পড়ো, তোমাকে একটা ইনজেকশন দেবো। তুমি এখন বিশ্রাম নাও, কেমন? ওই তো 103 103। শুনতে পেলাম তো মনে হচ্ছে আমার বোন সীতার গলা, আমার বোন সীতা। বোন তুই ভালো আছিস তো? বোন তুই ভালো আছিস তো? আমি ভালো আছি। তুই আমাকে খুঁজতে খুঁজতে এত দূর চলে এসেছিস দাদা? আরে বোন, আমি তোকে খুঁজতে খুঁজতে এই কলকাতা শহরে চলে আসছি রে। না দাদা, এই শহরটা আমাদের গ্রামের মতো ভালো নয় দাদা, তুই এক্ষুনি এখান থেকে চলে যা। আমি বলছি তুই চলে যা এখানে। না রে বোন, আমি তোকে ছেড়ে কোথাও যাবো না রে, কোথাও যাবো না। না দাদা, তুই এই শহরে তুই জানোয়ারগুলোকে চিনিস না, ওরা খুব ভয়ঙ্কর দাদা, ওরা তোর ক্ষতি করে দেবে। তুই শোন আমার কথা, তুই চলে যা এখানে, তুই এক্ষুনি এখান থেকে চল। সীতা, এই তোর কি হয়েছে রে বোন? তুই এমন করছিস কেন রে? আমার বুকে ভীষণ ব্যথা করছে দাদা, ওরা তোর ক্ষতি করে দেবে। সীতা, তুই এক্ষুনি এখান থেকে চলে যাবি। আমি বলছি তুই এক্ষুনি এখান থেকে চল। সীতা, তুই একদম চিন্তা করিস নাই, একদম চিন্তা করিস নাই। আমি না তোকে অনেক বড় হাসপাতালে নিয়ে যাবে রে, অনেক বড় হাসপাতালে নিয়ে যাবে। তুই এখান থেকে পালিয়ে যা দাদা, আমার বুকে ভীষণ ব্যথা করছে, আমার শরীরে অসম্ভব জ্বালা করছে। আমি মনে হয় আর বাঁচবো না। সীতা, তোর কিছু হবে নাই রে। তুই এখানে একটু বস রে বোন, এখানে একটু বস। আমি না ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আসছে রে, আমি ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আসছে। ডাক্তার বাবু, আরে ও ডাক্তার বাবু, আরে কোথায় আছো? তাড়াতাড়ি আসো লাগো। আরে ও ডাক্তার বাবু, আরে কোথায় আছো? তাড়াতাড়ি আসো লাগো। আরে ও ডাক্তার, আমার বোনটারে দেখো লাগো। আমার বোন দাদা, আমার মনে হয় এই জন্মে আমাদের আর দেখা হবে না। না রে দাদা, তোর কিচ্ছু হবে না রে, তুই অমন করে বলিস নাই রে। আমি তোকে বড় হাসপাতালে নিয়ে যাবে। আমার কথা দে দাদা, তুই আমার কথা দে। আমি মরে গেলে আমার দেহটা ওই গ্রামের দাহ করবি। আরে পাগলি না, তোর কিচ্ছু হবে নাই রে। আমি আছে না, তোর দাদা আছে না, আমি তোকে বড় হাসপাতালে নিয়ে যাবে রে। দাদা, আমার মনে হয় আমার সময় ফুরিয়ে এসেছে রে দাদা। তোর কিছু হবে না রে, আমি তোকে বড় হাসপাতালে নিয়ে যাবে, বড় হাসপাতালে। আরে ও ডাক্তার, 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 আরে ও ডাক্তার।
সীতা এই সীতা 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 সরোজ কি হচ্ছে ভাই? দাদা বাবু আমি ওই শয়তান দিন দল সরবার কোথায় না বুঝে না জেনে বেসিংসে সন্দীপ আমার বোনটারে মেরে বেলাইছি গো। সরোজ এ তুই কি করছিস ভাই? এ তুই কি করছিস? दिन दल सुरवा तू हमार हाथे हमार बंडे खून करे महापाप करछिस আমি আমার বোনের মৃতদেহ সে প্রতিজ্ঞা করছি রে তোর বুকটা ফালা ফালা কইরা তোর কলিজাটাকে হবে উপড়া নেবে। দিদি এই দিদি দিদি তুই কোথায়? অতনু তুই কোথায়? আমি বাতেন তেতন সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু কোথাও আমার দিদিকে খুঁজে পেলাম না। এদিকে দুদিন হলো আমি কিচ্ছু খাইনি। আমি আর খিদের যন্ত্রণা থদ্য করতে পারছি না। আমার পকেটে একটাও টাকা ওই তো তেতনে এত খাবার পড়েছে। আমি খাবো, আমি যাই। কি শান্তি! ও মা, মা গো দল দাও, আমি দল খাও। এই মা এ তেতনে মা কোথায়? তাহলে জল কে দেবে? আমি দল কোথায় খাবো? আমি দল কোথায় খাবো? আমি তো ওই তো স্টেশনে কন্দে জল পড়ছে। আমি যাই, আমি দল খেয়ে আসি, আমি দল খেয়ে আসি। এবার কি হবে গীতা? সীতাকে কি করে ন্যায় বিচার দেবে? আমার কিছু ভালো লাগছে না রঘু বাবু, কিচ্ছু ভালো লাগছে না। সীতার মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে। যে সীতার জন্য আজ আমি ঘর ছাড়লাম, সব কিছু ছাড়লাম, আর সে সীতা আমাদের কাছে নেই। আমি ভীষণভাবে ভেঙে পড়েছি রঘু বাবু, ভীষণভাবে। আচ্ছা গীতা, তুমি রেল স্টেশনে কি করতে এসেছিলে? আমি যখন কলেজে পড়তাম তখন স্টেশনে অনেকবার রাত কাটিয়েছি। এই স্টেশন আছে ব্যস্ততম স্টেশন, এখানে বহু লোকের যাতায়াত হয়। শুনেছো গীতা, গতকাল ফেসবুকে লাইভ ভিডিও আপলোড করার পর অনেক ভালো রেসপন্স এসেছে। প্রায় 10 লক্ষ মানুষ তোমার সাথে যুক্ত হয়েছে। আর তারা কি বলছে জানো? গীতা চাচু, তুমি একটা আঞ্চলিক দল গঠন করো আর সেই দলের সুপ্রিমো হয়ে আগামী নির্বাচনে তুমি দাঁড়াও। না না রকম অসম্ভব, আমি পারবো না। না না গীতা না, যতক্ষণ আমি বেঁচে আছি পারতে তোমাকে হবে গীতা। হ্যাঁ গীতা, আমরা যদি সমস্ত সিটে ক্যান্ডিডেট দিতে পারি আমার বিশ্বাস তুমি জিতবে। বাট ডিসিশন তোমার হাতে। আচ্ছা গীতা, তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য চা নিয়ে আসছি, কেমন? একদম চোখের জল ফেলো না, আমি সব সময় তোমার পাশে আছি আর সারাটা জীবন এভাবেই থাকবো। আসছি, এক মিনিট দাঁড়াও, এক মিনিট। রঘু বাবু আমার কথাটা শুনে যান, রঘু বাবু আমার কথাটা শুনে যান, আমার কথা। তোমার ভাইয়ের চাকা, হ্যাঁ এটাই তো আমার ভাইয়ের চাকা। কিন্তু আমার ভাই স্টেশনে কি করে এলো, কার সাথে এলো? কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন আমার ভাইকে, আমি দেখতে পাচ্ছি না কেন। কোথায় গেল আমার ভাই? আমার ভাই কোথায় গেল? ভাই, ভাই তুই কোথায়? দিদি আমি এখানে। ওই তো আমি তো দেখতে পাচ্ছি। তুই দাঁড়া দিদি, তুই দাঁড়া, আমি আসছি দিদি, আমি আসছি। রে ভাই, আমার বুকে আমার জোড়া দিদি। এই দিদি তুই কাঁদতিস কেন? আমাকে দেখ, আমি কি কাঁদতি? আমি তো গুড বয়, কেননা আমি আজ আমার দিদিকে খুঁজে পেয়েছি, তাই আমি ভেরি গুড বয়। হ্যাঁ তুই তো আমার ভেরি গুড বয়, কেননা দিদিকে খুঁজে পেয়েছি। এই ভাই তুই স্টেশনে কি করে এলি রে? আমি না ঘর থেকে একা লুকিয়ে পালিয়ে যেতে। ভগবান, তুই ঘর থেকে
থেকে একা লুকিয়ে লুকিয়ে পালিয়ে এসেছিস, কিন্তু কেন ভাই কেন? জানি দিদি, রাতে না মাল আমি একটাতে থুয়ে দিলাম, মা ঘুমিয়ে যাওয়ার পর আমি চুপি চুপি ঘুম থেকে উঠে পা টিপে টিপে নুকিয়ে পালিয়ে যেতে। কিন্তু কেন ভাই কেন? কেন আমার পাড়ার সবাই বললো তোর দিদি হারিয়ে গেছে, শিয়াল আসবে না। এই কথা শুনে আমি না খুব কষ্ট পেলাম, খুব কাঁদলাম। মাকে বললাম আমি দিদিকে খুঁজতে যাবো, মামাকে থাকলো না। আমি বললাম আমি কলকাতা যাবো, মামাকে মারলো। দানি দিদি মানা মেলে আমার পিঠটা ফাটিয়ে দিয়েছে। দেখ দিদি দেখ, মেলে আমার পিঠটা ফাটিয়ে। দানি দিদি তোকে খুঁজতে দুদিন ধরে হেঁটে হেঁটে না আমার পাটা ফোৎকা পড়ে গেছে। আমি না খিদের দত্তরা ধরতে করতে না পেরে ওই তেতনে এত কাবার পড়েছিল, আমি তেতে খেয়েছি। এই দিদি দেখ না আমার পাটা খুব যন্ত্রণা করতে, আমার পায়ে কি হয়েছে দেখ। আমার ভাইয়ের পা ভুলে গেছে। এই দিদি এ তুই কি করতিস? দেখ তেতনে কত লোক আমাদের দিকে দেখতে। দেখ আমার না খুব নদ্দা করতে। ঘতল এই তেতন থেকে ঘতল, মা খুঁজছে ঘতল। চুপ, একদম চুপ করে বস। লোকে দেখে দেখুক না আমি তোমার ভাইয়ের পা টিপছি, তাই না? এই দিদি তুই যে লাতির বেলায় ঘরে একটা আমাকে ঘুম পালানি গান তো নাতি তোনা দিদি, তোনা এই গানটা আমাকে তোনা না। আচ্ছা ঠিক আছে শোনাচ্ছি, চুপ করে বস। রাতের শেষে ঘনিয়ে আসে, ফুরিয়ে গেল বেলা, পাখিরা ফিরল রে, পাড়ির খেয়া এলো তীরে, মায়ের কোলে ফিরল গোপাল, শেষ করে তার খেলা। গীতা কোথায় গেল? গীতা তো কোথায় একা মেয়ে নয়, নিশ্চয়ই কিডন্যাপ করা হয়েছে। আর দিনদয়াল শর্মার কাজ, দিনদয়াল শর্মা আমার হাতে কিন্তু তোর মৃত্যু। গীতাচার্য সভানেত্রী, রাজনীতি করবি
এই দীনদয়াল শর্মার বিরুদ্ধে নির্বাচনে লড়বে। আমাকে অনুমতি দাও, এটাকে এখানেই শেষ করে। ও যখন রাজনীতি করবে বলে রাজনীতির স্কুলে অ্যাডমিশন নিয়েছে, ওকে আমি রাজনীতির ক খ একটু ভালো করে শেখাই। প্রকাশ, এটাকে নিয়ে আয়। এই দিদি এলা আমাকে মারতে কেন? আমি তো কোনো দুধ তুমি করলিনি, আমি তো গুড বয়, আমি তো ভেলি ভেলি গুড বয়। তুই না মারতে মানা করলে দে, আমার না খুব লাগতে। আতো এলা কালা, এলাকে আমাকে দিবনের মতো মেলে দেবে। আরে ভাই না, তোর কিছু হবে না রে, তোর দিদি মারতে। আরে কি আছে? আরে এটাকে বেঁধে দাও। ভাগ সরকে ভাগ। আরে ভাই ভাই মার, তোকে মার ভাই, আমার ভাইকে ছেড়ে দাও। ওই শালে গীতা আচার্য, কি বলেছিলি বে? আমাকে ফাঁসিতে চড়াবি, সত্য ন্যায় ধর্মের জন্য নিজেকে বলিদান দিবি। কি বলেছিলি? আগে পরিবার, তারপর সমাজ। আবে শালি, আগে সমাজ রে সমাজ, তারপর পরিবার। দেখ দেখ গীতা আচার্য, দেখ। আমার ভাইকে ছেড়ে দে রোনা, আমার ভাইকে ছেড়ে দে। এত পাপ ধর্মেশ হইবে না রে রোনা, এত পাপ ধর্মেশ হইবে না। শোন না, শোন, তোকে একটা কথা বলে রাখি, শোন। সময় কিন্তু কারো সমান যায় না, সময় বদলাবে। এমন দিন আসবে তোর মাথাটা কারো পায়ের নিচে থাকবে, আর তা যদি না হয় ওপর দিকে দেখ, দেখ সেখানে একজন বসে আছেন, সে কিন্তু তোদের বিচার করবেই করবে। দেখ তোর ভাইকে কেউ পাঁচ তলা পিষে মারছি। তোমরা আমার দিদিকে ছেড়ে দাও, আমাকে দত্তকুতি মালো, কিন্তু আমার দিদিকে ছেড়ে দাও। হে ঠাকুর, আমার দিদিকে রক্ষা করো। এই ছেড়ে চল, ও দুটোকে নিয়ে আয়। কি করে এলি রে বাবা? ও মা ওলানা আমাকে খুব মেলেতে, আর ওই দেখো দিদিকে বেঁধে লেখেতে। আমার দিদিকে বাঁচাও মা, আমার দিদিকে বাঁচাও। আমি তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দোষ করেছি আমি তো, তুই আমাকে মেরে ফেল, কিন্তু এই নিরীহ মানুষগুলোকে ছেড়ে দে, ছেড়ে দে। ওই গীতা আচার্য, তুই আমার জিনা হারাম করে দিয়েছিস, তোর জন্য আমার মন্ত্রী পদ চলে গেছে। ছাড়বো না, তোদের কাউকে আমি ছাড়বো না। আমি তোমাদের কাছে হাত জোড় করে বলছি, তোমরা আমাকে দত্তকুতি মালো, কিন্তু আমার দিদিকে ছেড়ে দাও, ছেড়ে দাও। তোমরা আমাদের ছেলে মেয়ে দুটোকে ছেড়ে দাও, ছেড়ে ছেড়ে দিতে পারি, কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে। কাজ? কি কাজ? এই অভি, তুই এত ভয় পাচ্ছিস কেন বলতো? আরে বাবা, আমি তো তোর কাছে আছি, তোকে কিচ্ছু করতে হবে না। তোকে না শুধু আমার সঙ্গে একটা খেলা খেলতে হবে। খেলা? কি খেলা? কেন? চোর পুলিশ খেলা খেলবি আমার সঙ্গে। তাহলে আমার দিদিকে ছেড়ে দেবে? হ্যাঁ, তুই খেলে তোর দিদিকে আমি এক্ষুনি ছেড়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, আমি খেলবো, আমি খেলবো। খেলবি? শুনিস, চল, রিভলভারে গুলিগুলো ঠিকঠাক সাজিয়ে রেখেছি। দাও দাও। আরে আয়, এদিকে আয়। দেখ, এইটা নিয়ে আমরা চোর পুলিশ খেলা খেলবো। আমি পুলিশ, আরে পুলিশটা হবে চোর। ওকে আমি গুলি মারবো, ও মিছি মরে না, আবার বেঁচে উঠবে। মিতি মরে আবার বেঁচে উঠবে? খুব ভালো, খুব ভালো, আমি খেলবো, আমি খেলবো। না ভাই না, ওরা সত্যি বন্দি করতে গুলি মারা আছে। চুপ করে থাক, আমি খেলবো, বলে গুড আঙ্কেল তোকে ঠেলে দেবে। তাহলে অভি, এবার খেলা শুরু করি। হ্যাঁ, খেলো। তুই শুধু আমার কাছে দাঁড়িয়ে দেখ, আমি পুলিশ, আরে পুলিশটা হবে চোর, ওকে আমি গুলি মারবো, ও মিছি মরে না, আবার বেঁচে উঠবে। এই অভি, গিয়ে দেখ দেখ। ও পুলিশ থার, ও কান্তি পুলিশ,
মরে গেছে। মরে গেছে? হ্যাঁ মরে গেছে। দেখবি আবার কেমন করে বেঁচে উঠবে। বেঁচে উঠবে? দেখি কেমন মতো দেখি। আরে দেখ এই অফিসার, ওই 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 ওঠ, আবে ওঠ। এই অভি দেখলি তো কেমন করে বেঁচে গেল। খুব ভালো খুব ভালো। আবার খেলো আবার খেলো। এই বোকা ছেলে এবার তো তোকে খেলতে হবে। নে ধর, এবারে কিন্তু তুই পুলিশ। আমি পুলিশ? খুব ভালো খুব ভালো, আমি পুলিশ। না ভাই না, এই ভয়ঙ্কর খেলা তুই খেলিস না। আমার কথা শোন ভাই, আমার শোনা ভাই। তুই একদম চুপ করে থাক। এটা তো মিটি মিটি তোল পুলিশ খেলা। আমি না খেললে না এলা তোকে থালবে না। আরে অভি তুই না খেললে তোর দিদিকে কিন্তু আমি ছাড়বো না। আচ্ছা আমি তো পুলিশ, তাহলে তোর কি হবে? চোর। তোর চোর 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 তোর বাবা। কি বলতা? না 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 কি বলতা? আমি পুলিশ বাবা তোর। আমি পুলিশ বাবা তোর। না অভি না, এই খেলা খেলিস না। আমার কথা শোন। এই খেলা তোর ছেলের সঙ্গে কোঅপারেট না করলে তোর ছেলে মেয়ে দুজনকে আমি গুলি করে শেষ করে দেবো। না বাবা বাবা বাবা, ভাইকে বোঝাও, ভাইকে বোঝাও। তুই থাম গীতা, তুই থাম। তোর বাবাকে তার কর্তব্য করতে দে। একজন বাবার কাছে নিজের জীবনের চেয়ে ছেলে মেয়ের জীবনের দাম অনেক অনেক বেশি। মরার আগে আমি তোকে আশীর্বাদ করছি রে মা, তুই জয়ী হবি। এই শয়তানদের পরাস্ত করে তুই জিতবি রে মা, তুই জিতবি। আমি পুলিশ বাবা। না ভাই গুলি চালাবি না, ভাই গুলি চালাবি না। ভাই আমার কথা শোন, ভাই ভাই কথা শোন, ভাই কথা শোন। ভাই ভাই গুলি চালাবি না, আমার শোনা ভাই। আমি পুলিশ বাবা। এই দিদি এই দিদি তুই কাঁদতিস কেন? বাবা তো মিটি মিটি বলেছে। দেখ দেখ বাবা আবার কেমন করে বেঁচে উঠবে। তুই এত মন খারাপ করিস না। আমি বাবাকে মেলে ফেলেছি, আমি আবার বাবাকে বাঁচিয়ে দেবো। এই অভি এক্ষুনি বাঁচাবি কি বোকা ছেলে? আরে বাবা আরো দু একবার খেল, তারপর একসঙ্গে বাঁচাবি। নে নে খেলা শুরু কর, খেলা শুরু কর। আবার খেলবো? তাহলে এবার তুই চোর, তোকে মারবো। মার মার। এই অভি আমাকে নয় রে ভাই। ওরে বোকা ছেলে, আমি আগে পুলিশ ছিলাম, এখন তুই পুলিশ। বোকা কোথাকার। পুলিশ কখনো পুলিশকে গুলি মারে না? পুলিশ তো চোরকে গুলি মারে। ঠিক ঠিক ঠিক। তাহলে এবার তোর কি হবে? চোর তোর চোর 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 তোর মা। কি বলতা কি বলতা? আমি পুলিশ মার তোর। আমি পুলিশ ভাই না, মার তোর। আমি পুলিশ মা তো বাঁধতে না। এই বাঁচছে না। ঠিক আছে, আর একবার ভালো করে ওদের নেড়ে দেখ। আবার দেখবো। দেখ এই অভি এটা রক্ত নয়, এটা তো লাল রং। বোকা কোথাকার। এই তুই যাত্রা দেখিসনি? যাত্রাতে কেমন লাল রং মেখে মরে যায়। বাপধন এটা হচ্ছে সেই লাল রং। ওইটা রক্ত নয় না রে, এটা লাল রং। হ্যাঁ ও বাবা বেতে ওঠো বেতে ওঠো, এটা রক্ত নয় লাল রং। এই অভিরা বাঁচবে কি করে বলতো? না মানে তুই তো বাঁচানোর টেকনিকটা জানিস না। এরা বাঁচবে কি করে বল? তেতাবল কেমন করে? হ্যাঁ তুই এক কাজ কর বুঝলি, তুই নিজে মিছিমিছি মরে আবার বেঁচে উঠ। তুই যে টেকনিকে বেঁচে উঠবে তোর বাবা মাকে না হয় সেই টেকনিকে বাঁচিয়ে দিবি। ও বাবা তুমি এখানে শুয়ে থাকো, আমি মিটি মিটি মরলেন নেই, তারপর তোমাদের বাঁচানোর টেকনিক শিখিয়ে দেবো। তোমাদের বাঁচিয়ে দিলে না সবাই সবাই আমাকে গুড বয় বলবে। না ভাই না, ওরা বাঁচবে না, ওরা মরে গেছে ভাই। চুপ কর, তুই বেশি কথা বলতি, তুই চুপ করে থাক, একদম চুপ করে থাক। ও বাবা আমি তোমার
সকল ছেলে বলে তুমি একটা মন খারাপ করবে না। ও মা আমি না কাল থেকে দুধ তুমি করবো না, তোমার সোনা ছেলে থাকবো। দেখো মা দেখো, আমি মলে গিয়ে না তোমাদের বাঁচানোর টেকনিক শিখিয়ে দিচ্ছি, আর তোমাদের বাঁচিয়ে দিলে না সবাই আমাকে গুড বাই বলবে। দেখো মা দেখো, আমি মলে কেমন গুড বাই হচ্ছে। দেখো বাবা দেখো গুড বাই হচ্ছে। রাজনীতি তোকে বলেছিলাম না সময় কারোর সমান চাই না, সময় বদলাবে, আর সময় বদলেছে, তাই তোর মাথাটা আমার পায়ের নিচে এসে পড়েছে। তুই আমার সন্তানকে মেরে ফেলেছিস, আমার স্ত্রীকে মেরে ফেলেছিস, আমার সংসারটাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিয়েছিস। আজ তোর মৃত্যু এমন হবে, স্বয়ং ভগবান এমন মৃত্যু কাউকে দেয়নি। ভেবেছিস এই ডোনা তোদের পায়ে তোর জীবন ভিক্ষা চাইবে? আরে না রে না, স্বীকার করে রে, স্বীকার। সরোজ প্লাসটা দাও আমাকে। দাও দিদি বলে चला साली चला, आरो तो चला। তুই আমার দুধের শিশুটাকে মেরে ফেলেছিস, আমার স্ত্রীকে জ্বালিয়ে পুড়ে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিস। আজ তোকে আমি তুই সেদিন আমাদের খোকা বাবুরে কেটে টুকরো টুকরো করে দিয়েছিলি, আজ আমি তোকে কেটে টুকরো টুকরো করে দিব রে। এভাবে না ওকে এমন ভাবে মারতে হবে সিবিআই পুলিশ কেউ টের পাবে না, কেউ টের পাবে না। ওকে নিয়ে যা ভাই, ওর গাড়িতে বসে ভালো করে সিট বেল্ট বেঁধে ইঞ্জিন স্টার্ট করে আগুন লাগিয়ে দিবি। যা নিয়ে যা শালিকে। চল, তুই সেদিন আমাদের বৌদি মনে বেড়ে পুড়িয়ে দিয়েছিলিস, আজ আমি তোরা জ্যান্ত পুড়িয়ে মারবো রে। আরে রামা আগুন লিয়ে আগুন। গীতাচার্য, তুমি আমাকে সাবধান করেছো, তোমাকে কিছু জানো না, কিছু না, না 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 না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসো, শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসো,
এসেছে কলকাতার সেই নাম করা ডক্টর কোম্পানি। যে পালাটি করবে তারা নাম তাসির ঘর। বুঝলেন না তোমার? তুমিও যাবে না আর আমিও যাব না। তুই তো যাবি না হারামজাদা। ওরে বাবা রে, তুমি তো আমাকে সাসপেন্ড করেছো, তবু তোমার শান্তি হয়নি। আমাকে কুকুরের মতো মারছো কেন? আচ্ছা ঠিক আছে, মারবো না। এই তো সুগার হয়েছে না? হ্যাঁ, আমার সুগার হয়েছে তুমি জানলে কেমন করে? ইনসুলিন নিস তো আমার কাছে আছে, যেখানে যাই না কেন সব সময় কাছে কাছে রাখি। বলা তো যায় না, কখন হয়তো ঝট করে পড়ে পট করে মরে যাবো। তুই তাহলে বাঁচতে চাস? চাই তো। তাহলে আরেকবার ইনসুলিনটা নিয়ে নে। কেন আবার নেবো কেন? আরে যেটা নিয়েছিলিস মার খেয়ে শরীরে জল হয়ে গেছে, আর যদি একটা না নিস একটু হাড়াটা করে মরে যাবে। আমি মরে যাবো তুমি জানলে কেমন করে? এই তোর যে সুগার আছে আমি জানলাম কি করে? তাহলে ডাক্তারি তোমার জানা আছে। ঠিক আছে ঠিক আছে, আরেকবার ইনসুলিনটা নিয়ে নিয়ে আমার জীবনটা অতি দুর্লভ, জানি না পরজন্মে মনুষ্য জন্ম হতে পারবো কিনা, তার তো কোনো গ্যারান্টি নেই। তুই আগের জন্মে মানুষ হবি, শুকর হয়ে জন্মাবি। এটাও তুমি জানো? সেই ভালো, শুকর হয়ে জন্মালে রাস্তায় অলিতে গলিতে স্বচ্ছ ভারত অভিযানে লাগে। আরেকবার ইনসুলিনটা নিয়ে নে। আবার নেব? ঠিক আছে। এবার একটা কাজ কর, ফোন করে তোর গ্রামের 4 জনকে এখানে আসতে বল। এই 4 জনকে আসতে বলবো কেন? তারা কি ইনসুলিন নেবে? না, আসলে কি জানিস তো, 1 ঘন্টার মধ্যে তুই 3-3টে ইনসুলিন নিয়ে নিয়েছিস, একটু করে হার্ট অ্যাটাক করে মরে যাবি। তাই তোর দেহটাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য ওই 4 জন লোক কি দরকার? গীতা, এত সহজ আমি মরবো না। তোকে कुत्ता हो साला, कुत्ता हो घेगो कर साला, कुत्ता हो साला, कुत्ता हो घेगो कर साला। ओए আমার বোনকে ধীরে ধীরে ভাবে অত্যাচার করেছিস, অনেক কষ্ট দিয়েছিস তাকে, তুই অনেক কষ্ট দিয়েছিস। रंगीला श्याला प्यारा रंगीला, अरे তোরা সেদিন আমার নিজের হাতে আমার বন্ডে খুন করাইছিস, আজ আমি তোরে কিছুতেই ছাড়বো না রে। ওকে ছেড়ে দে সরোজ, আজ আমি ওকে কেটে টুকরো টুকরো করে রাস্তার কুত্তাগুলোকে খাইয়ে দেব। ছেড়ে দে ওকে। जलप्रवाह पावितस्थले केवलं जलम्बितां भुजङ्गतुङ्गमालिकामट्टमट्टमट्टमन्निनादवट्टमर्वयं चकारचण्डताण्डवं भमोऽर्जुनः शिवः। জয় মা কালী। না দাদা না, আমার স্বামীকে তুমি মেরো না দাদা। ও আমাকে মারুক ধরুক যাই করুক না কেন, তবু আমার স্বামী দাদা। আমি তোমার কাছে আঁচল পেতে ভিক্ষে চাইছি দাদা, তুমি আমার শাঁখা সিঁদুর ভিক্ষে দাও দাদা, তুমি আমার শাঁখা সিঁদুর ভিক্ষে দাও। जलप्रवाह पावितस्थले केवलं जलम्बितां भुजङ्गतुङ्गमालिकामट्टमट्टमन्निनादवट्टमर्वयं चकारचण्डताण्डवं भमोऽर्जुनः शिवः। সরোজ, চল ভাই, তাই চলো চল চলো। এই সালা হারামির বাচ্চা।
দিলাম তুই কিনা আমার দাদাকেই মেরে ফেললি আরে এই নেতা শাখা তুই দেখ তোর দাসিদুর আমি মুছে দিলাম এই নির্বাচনে জিতবে কে? গীতাচার্য আবার কে? ভোট দেবেন কোনখানে? কোনা চিহ্নের মাঝখানে। গীতাচার্যকে ত্রিশূল চিহ্নে ভোট দিন। ভোট দিন ভোট দিন। গীতা শর্মাকে বিপুল ভোটে জয় করুন। জয় করুন জয় করুন। গীতাচার্যকে বিপুল ভোটে জয় করুন। জয় করুন জয় করুন। বিশেষ নির্বাচনী সংবাদ। কুসুমপুর বিধানসভা কেন্দ্রে গীতা আচার্য বিপুল ভোটে জয়লাভ করেছেন এবং পার্টি গীতা আচার্যকে তাদের নেত্রী হিসেবে মেনে নেওয়ার পর মুখ্যমন্ত্রী হিসেবে গীতা আচার্য রাজ্যপালের কাছে সরকার গঠনের জন্য দাবি রেখেছেন। অপরদিকে দীনদয়াল শর্মা 40টি আসনে জয়ী হয়ে বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। বিশেষ নির্বাচনী সংবাদ এখানেই শেষ হলো। নমস্কার, আমি গীতা আচার্য। আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, ভারতের সংবিধানের প্রতি আমার শ্রদ্ধা নিষ্ঠার সহিত মেনে চলবো। ভারতের সার্বভৌমত্ব ও স্বাতন্ত্রতা আমি রক্ষা করব। এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব নিরপেক্ষভাবে আমি পালন করব। বিনা পক্ষপাতে সমস্ত মানুষের প্রতি ন্যায় নীতি অনুসারে আমি ন্যায় দেব। বাবা, ও বাবা, তুমি কোথায় আছো গো বাবা? মা ভাইকে নিয়ে তুমি ফিরে এসো বাবা। দেখে যাও তোমার মেয়ে গীতাকে। ছোটবেলায় ন্যায় নীতি অনুসারকে মেনে চলেছে, কোথায় এসে পৌঁছেছে। ফিরে এসো বাবা। নমস্কার ম্যাডাম। সরোজ, এদিকে এসো। কিন্তু ভয় পাচ্ছ কেন? কারণ আপনি যে এখন মুখ্যমন্ত্রী গো, আর আমি যে একজন সাধারণ আদিবাসী মানুষ। কি বলে তুমি? আপনি যে এখন মুখ্যমন্ত্রী। কেন? একজন মুখ্যমন্ত্রীকে কারো বোন হতে পারে না? দিদি বলে সীতা, সীতা বলে ডেকে সরোজ। একটিবার তোমার বোন সীতা মনে করে আমাকে গীতা বলে ডেকো। গীতা দাদা, দাদা। রঘু বাবু, ধন্যবাদ জানাতে এসেছি ম্যাডাম। আপনি আমার সাসপেন্স তুলে পুনরায় আমাকে রিজিস্ট্রেশন করার আদেশ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ। আদেশ আমি আদেশ দিয়েছি। আমি হ্যাঁ হ্যাঁ আমি আদেশ দিয়েছি। আমি আদেশ দিয়েছি রঘু বাবু, আমি আদেশ দিয়েছি। হোম ডিপার্টমেন্ট কার বলেছে যেদিন রঘুবীর রায় চাকরি সে জয়েন করবে সেদিন একটা উৎসব হবে, স্বাগত সম্বর্ধনা উৎসব। আর সেই উৎসবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আমি রঘুবীর রায়ের পা ধরে ক্ষমা চাই। না না ম্যাডাম, না, আপনি কি করছেন ম্যাডাম? আপনি কি করছেন? মিস্টার রঘুবীর রায়, পূর্বতন সরকারের দ্বারাই আপনি যে নির্যাতন সহ্য করেছেন, দেশের জন্য সবকিছু ত্যাগ করেছেন, নিজের স্ত্রী পুত্রকে হারিয়েছেন, সেসব বর্তমান সরকার আপনাকে কোনোদিন ফিরিয়ে দেবে না। কিন্তু এই সরকার আপনার মতো অনেস্ট পুলিশ অফিসারকে মাথায় করে রাখবে। ম্যাডাম, ম্যাডাম নয়, গীতা, গীতা, গীতা বলে দেখো। সরোজ, হ্যাঁ দিদি বলে। রঘুবাবুকে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, চলো গো বাবু, চলো ভেতরে চলো। আরে অফিসার, ওই গীতা আচার্য, তোমার অফিসারকে বলে দাও তার গরম তার কাছে দেখাবে, আমার কাছে নয়, কারণ আমি একজন বিরোধী দলনেতা। আপনাকে কেউ কি ভুলতে পারে? আপনি কি জন্য এখানে এসেছেন আমি কিন্তু জানি না, কিন্তু বিশ্বাস করুন আমি কিন্তু আপনাকে মনে মনে খুঁজছিলাম।
আমাকে খুঁজছিলে কেন খুঁজছিলে? ওই যে রাজনীতি অ আ ক খ পাঠ করা বলে আমি জানি আপনি এখন 40 জন বিধায়ককে নিয়ে বিরোধী দলনেতা সেজেছেন, আমাকে তখন ভালোভাবে রাজ্য চালাতে দেবেন না, তাই আপনার মরা দরকার। আমাকে মারা এত সহজ নয়, কারণ আমি একজন বিরোধী দলনেতা। আমি মরে গেলে দেশে প্রতিবাদের ঝড় উঠবে, চারিদিকে বিদ্রোহের আগুন জ্বলবে, আগুন। স্কুল কলেজ রাস্তাঘাট সব বন্ধ হয়ে যাবে, তখনই আমার পার্টির লোকেরা বাঁধ রাখবে, বাঁধ। তখনই না তোমার সরকারটা এমনিতে পড়ে যাবে। শেষ হাসিটা হেসে নাও। সিকিউরিটি, এই লোকটা আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করেছিল সুঠিক। সমাজ দিয়েছে অভিশাপ, সংসার করেছে তিরস্কার। সমাজ দিয়েছে অভিশাপ, সংসার করেছে তিরস্কার। বদলে গেছে ভাগ্য লেখা, তাই তো প্রতিবাদের ঝান্ডা নিয়ে আসছে অন্য সমাজের বর্ণী শিখা। ভারত আমার ভারত সবই সমান, তোমাকে ভালো দিয়া চলো, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারত বর্ষ সবই সমান, তোমাকে ভালো দিয়া চলো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। দর্শক মন্ডলী, আপনারা কেউ চলে যাবেন না। পল্লীপ্রাণ ক্লাবের সদস্যবৃন্দ আমাদের নায়িকা দিদিমির সাগরিকা চ্যাটার্জিকে এবং মালিক বাবুকে সংবর্ধনা দেবেন। আমি ডেকে নেব পল্লীপ্রাণ ক্লাবের সমস্ত সদস্যদের।